কাজ লাগে সদ্য জেল থেকে বের হওয়ার একজন আসামি তার পক্ষে কি এই পেপারগুলো জোগাড় করা সম্ভব ভাইয়া? এটা তো যে কারোর কাগজে একজন যখন করে আমরা বিভিন্ন জায়গায় দেখি বা যশোরেও দেখছি ইসে হইল ইসে শিডিউল থাকলো যে আব্দুল করিম লাইসেন্স রহিম টেন্ডার দিচ্ছে, এটা তো হয় না? তাহলে এটা লাইসেন্সের শিডিউল থাকবে কিভাবে? আর হাট বাজারে তো বিভিন্ন লোক এক হয়ে সে আমার টাকা নাই আপনার টাকা আছে, এরকম একটা কিছু প্রতিষ্ঠান মিলে কাজগুলো করে। আমাদের কি দেশে প্রচলিত এরকম সিস্টেম নাই ভাইয়েরা, যে আমার টাকা নাই আমি পরিশ্রম করতে পারি, আরেকজনের টাকা আছে, তো শিডিউল যে কিভাবে কিনছে পার্টিকুলার টিটনের নামে কিনতে হবে, তাছাড়া শিডিউল এজারা নেওয়া যাবে না, এর কোনো বাধ্যবাধকতা আছে কি? আমার জানা নেই, আপনাদের জানা থাকলে বললেন। ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাকে বলছি সেটা তো আমি বলতে নিয়ন্ত্রণটা বেশিরভাগ হলো যে আপনার বসিলার মানে ওই যে আর টিটনের এরিয়াটা হলো যে ধানমন্ডি থেকে শুরু করে নিউ মার্কেট আপনার এই যে কামরাঙ্গীরচর লালবাগ পুরোটা, ওইখান থেকে এসে কেমনে টিটনকে সে এখানে এই করে কি করলো, এটার ব্যাখ্যা দিতে। আসলে আমরা ডাউট করতেছি এই জন্য, সে যে জেলখানা থেকে বেরোয় ওই যে 1-1.5 মাস আগে তো বলছিল যে চিয়েলালের সাথে আমার ঝামেলা হয়েছে আর হয়েছে। আরেক ভাই জিজ্ঞেস করলেন যে যশোরের সাংবাদিক তারে দেখে নাই, তো আবার আপনারাই বললেন যে সে হাজিরা দেয় নাই। ভাইয়া, যে হাজিরা দেয় নাই সে কি ঢাক ঢোল পিটে দেখা করবে তার ফ্যামিলির সাথে, না নিজেকে হাইড করে করবে? সে কি সাংবাদিকদেরকে দেখা করবে, না নিজেকে খুব এইভাবে দেখা করবে? প্রশ্নটা আমি আপনাকেই করছি। ধন্যবাদ। রিপন ভাই, একটু ছোট্ট প্রশ্নটা হচ্ছে যে হেলাল আর এই যে টিটন এরা দুজন বন্ধু ছিল, তাই না? আর যে ইমন আর এই যে আপনার টিটন এরা দুজন আত্মীয়, এরা তিনজনই শীর্ষ সন্ত্রাসী, তাই না? তাহলে মোহাম্মদপুরে হচ্ছে হেলালের বাসা, আর ইমনের বাসা হচ্ছে ইমনের এরিয়া আছে নিউ মার্কেট। আচ্ছা, যেহেতু টিটন খুন হয়েছে নিউ মার্কেট, এখানে কি কোনো রকমের কি প্রশ্ন থেকে যায় না ইমনের প্রতি যে খুনের সাথে সে জড়িত ছিল? হ্যাঁ, আমার তো এদের সাথে সম্পর্ক নাই। আর এরকম কি কোনো ঘটনা ঘটে নাই যে নিজের জায়গায় আপনার জায়গায় আরেক বাইরের থেকে এসে কেউ কিলিং করবে? এটা আমাদের দেশে কি ঘটে নাই? না আজকেই প্রথম ঘটছে? প্রশ্নটা আমি আপনাদেরই করছি। হ্যাঁ 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 সেটা বিভিন্ন কাজের ওরা তো বিভিন্ন কাজের শিডিউল কারোর ওদের মাধ্যমেই অনেকে নিত। হ্যাঁ, এইসব নিয়েই গ্যাঞ্জাম হচ্ছে। আর আপনারা জানেন যে দুইজনই সন্ত্রাসী এবং তাদের সোর্স অফ ইনকামও জানেন, যেটা আমাদের পক্ষে জানা সম্ভব না, তাই না? হ্যাঁ জি, এর আগে সেভেন স্টার গ্রুপের সদস্য এবং উনি হচ্ছে জোসেফের ভাই সিপু এবং শহীদ চৌধুরী হত্যাকাণ্ডের আসামি। পূর্বের সেই প্রতিশোধের সূত্রে জোসেফ এই ঘটনায় পালিয়ে থাকা সন্ত্রাসী সেনাবাহিনী সাবেক প্রধানের ভাই জোসেফ পরিচয় আপনারা জানতেন? ভাইয়া, এই ব্যাপারে আমার কোনো তথ্য নাই। কারণ হলো আমি তো ও যতটুকু বলতো ততটুকুই জানতাম। হ্যাঁ, এর বাইরে আমি কিভাবে দেবো? আর আমি নিজে আপনাদের বলছি, আমি 17টা বছর দেশের বাইরে থাকা একজন লোক যে 17 বছর থাকে, তার কি আমি সিঙ্গাপুরে কাজ করছি, আবুধাবিতে কাজ করতেছি, আমি তাদের কিছু নিয়ম কানুনের ভিতরে হয়ে গেছি, পরিচালিত হয়ে গেছি। এখন সেই লোকটা চট করে যখন ঢাকায় আসলো, আমি 2019-এ আসছি, আয়সা প্রথমে এসে একটা ক্যাটারিং চালু করি, কিন্তু করোনা এসে আমি বাধ্য হয়ে যশোরে ব্যাক করে আমি একটা হোম কিচেন চালাচ্ছি। একটা প্রতিষ্ঠান চালানো সো টাফ, আপনারা কিন্তু সবাই জানেন। তো এরপরে আমার ধারণা দেশ সম্বন্ধে একটু হ্যাঁ, এই 17 বছরের গ্যাপে, তো তার পক্ষে কি সব কিছু জানা সম্ভব? আমি আপনাদেরই প্রশ্ন করছি। আমার ছোট ভাইকে হত্যার পর এই নৃশংস মামলার প্রধান আসামি পিচ্চি হেলালের একটি
অডিও রেকর্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে উদ্দেশ্য প্রণীতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। পিচ্চি হেলালের অডিও রেকর্ড তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর এবং নিজেকে বাঁচানোর এসব আবল তাবল বলেছে। পিচ্চি হেলালের এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে আমাদের পরিবারকে নিয়ে যা বলেছে তার মূল উদ্দেশ্য হলো প্রকৃত ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করা, মামলা তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করা। প্রকৃত সত্য হচ্ছে আমাদের পরিবারে আমরা 11 ভাই বোন। আমি সবার বড়। খন্দকার নাইম যে নিহত হয়েছে, খন্দকার নাইম আহমেদ আমাদের ভাইদের মধ্যে 3 নম্বর ছিলেন এবং সম্পূর্ণ ভাই বোনদের মধ্যে চতুর্থ। আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই, আমাদের সব ভাই বোনদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমার বোন ও ভগ্নিপতি সানজিদুল হাসান ইমনের সঙ্গে আমাদের পারিবারিক কোনো অবনতি হয় নাই। ইমন একজন সম্ভ্রান্ত ও অভিজাত পরিবারের সন্তান। তার বাবা মা দুজনেই ডাক্তার, তিনিও নিজে উচ্চশিক্ষিত এবং তার মা সুলতানা জাহান একজন বিশিষ্ট চিকিৎসক এবং তিনি হেলথের ডিজি হিসেবে রিটায়ার করেছেন। সেই পরিবারের সন্তান সানজিদুল হক ইমন। এবং আমার পিতাও কেএম ফখরুদ্দিন বিজিএমসির পরিচালিত খুলনা স্টার জুট মিলের ডিজিএম হিসেবে রিটায়ার করেছেন। আরেকটা কথা বলে রাখি, ওই সময়ে মিলের ওয়েজেস 5 লক্ষ টাকা আসতো। আমার বাবা ওটাকে 75,000 টাকা আইনে দেশীয় সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন। সেই জন্য খুব পরিকল্পিতভাবে বিজিএমসি থেকে আমার বাবাকে আউট করা হয়েছে। আপনারা তথ্য নিয়ে জানবেন যে আমার এই বক্তব্য সত্য কি না। হ্যাঁ, হয়েছিল। পিচ্চি হেলাল দেশের একটু তালিকাভুক্ত সন্ত্রাসী। সে টিটনকে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে এবং ধরাছোঁয়ার বাইরে থাকতে চাইছে, নিয়ন্ত্রণ করছে আন্ডারওয়ার্ল্ড। পিচ্চি হেলালের অডিও রেকর্ডে বলেছে আমার ভাইয়ের ফরেন্সিক মোবাইলের ফরেন্সিক করার জন্য। আমিও তার সাথে একমত এবং সেই সাথে আমিও দাবি করছি তারও মোবাইলগুলো ফরেন্সিকে নেওয়া হোক, কারণ আমি কিন্তু সুষ্ঠু বিচারের জন্য এখানে আসছি। পিচ্চি হেলালের ব্যবহৃত মোবাইল ফোন, আচ্ছা। ভয়ঙ্কর খুনি, চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসের অপরাধীরা কখনো নিজের অপরাধ স্বীকার করে না। পিচ্চি হেলালের অডিও রেকর্ডে যা বলেছে তা হলো চোরের মায়ের বড় গলা। টিটনের শোকাহত পরিবারের পক্ষ থেকে আমাদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনী আমার ভাইয়ের হত্যার প্রকৃত সুষ্ঠু ঘটনা তদন্তপূর্বক পিচ্চি হেলাল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দেশের আইন ও সর্বোচ্চ সাজা নিশ্চিত করুক। আমরা আমাদের ভাইয়ের হত্যার দ্রুত বিচার চাই। প্রিয় কলম সৈনিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন পিচ্চি হেলাল একজন ভয়ঙ্কর চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও খুনি। তার নামে একাধিক হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই পিচ্চি হেলাল তার বড় ভাই দীপুকে নিয়ে মোহাম্মদপুর বিএনপির সাবেক কমিশনার রাজুকে হত্যা করা হয়েছিল। এই মামলাসহ একাধিক মামলায় আদালতে বিচারাধীন রয়েছে। পিচ্চি হেলালের দাপটের কারণে রাজুর পরিবার আজও বিচার পায় নাই। আমার ভাইকে হত্যার এই মূল আসামি সমস্ত অডিও বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছে। তাতে আমার ভাই হত্যার বিচার পাওয়া নিয়ে আমি প্রচণ্ডভাবে শঙ্কিত। আমরা চাই পিচ্চি হেলালের মিথ্যা বক্তব্য যেন সঠিক বিচার প্রক্রিয়াকে প্রভাবিত না করতে পারে। পরিশেষে আপনাদের জানাতে চাই, আমার ভাই নিহত হওয়ার 1.5 মাস আগে যশোরে এসেছিল। তখন টিটন আমাকে জানিয়েছিল পিচ্চি হেলাল তাকে মারা নীল নকশা করেছে। তখন আমি ওর কাছে জানতে চেয়েছিলাম পিচ্চি হেলাল কে। টিটন আমাকে জানিয়েছিল পিচ্চি হেলাল ভয়ঙ্কর সন্ত্রাসী ও খুনি।
আমি যখন যশোর থেকে জানতে পারি যে আমার ভাই মারা গেছে, প্রথমে আমি মেডিকেল কলেজ মর্গে যাই। আমার ভাইয়ের ওই বিভৎস চেহারা দেখে আমি মানসিকভাবে প্রচণ্ড ঘাবড়ে যে বিধ্বস্ত থাকি। এই জন্য এজাহারে এই কথাটা আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমার দাবি, একজন ভাই, আপনি আপনার ভাইয়ের বিভৎস ডেড বডি দেখার পরে আপনি কি সুস্থ মস্তিষ্কে সবকিছু তথ্য দেওয়া সম্ভব? শ্রদ্ধেয় কলম যোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদের মধ্য দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের কাছে আমার ভাই খন্দকার নঈম আহমেদ টিটন হত্যার আসামিদের গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি ঘোষণা করছি। আমাদের আয়োজিত এই সংবাদ সম্মেলনে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে। একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আপনার ভাই জামিনের পরে উনি কোথায় ছিলেন? অজ্ঞাতনামা দিয়েছেন, কিন্তু আপনি এখানে ব্যবহার করছেন প্রধান আসামি, এটা কেন? মামলায় ওইটাই করা হয়েছে। মামলাটা আপনি অজ্ঞাতনামা আসামি করছেন। আচ্ছা, আইনত ব্যাপার উনি বলেন। আপনারা সবাই করলে কি বল? হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা, উনি বলেন, আমি পরে বলতেছি। যে জায়গায় রাষ্ট্র যে কথাটা বলছেন যে 1.5 মাস আগে, 1.5 মাস আগে আপনার ভাইকে হত্যার হুমকি দিচ্ছে পিসিআর না, সেই ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিছেন? বা আপনাকে যখন আপনার ভাই ইনফর্ম করছে যে আমাকে এরকম হত্যার হুমকি দিচ্ছে, তখন আপনি কোনো ব্যবস্থা নিছেন না আপনার ভাই কোনো ব্যবস্থা নিচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সামনের দিকে আজকে সাইদ আক্তার রিপুন ভাই, নিজস্ব আইনজীবী। আসলে দেখেন, আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলনে যে আমরা যেটা উল্লেখ করেছি, ইতিমধ্যে যেটা উল্লেখ করেছেন, উনি কিন্তু বলেছেন যে 1.5 মাস আগে যখন যশোরে যায়, তখন কিন্তু যশোরে যাওয়ার পরে ওনাকে কিন্তু বলেছিল যে আমাকে মেরে ফেলার একটা নীল নকশা করা হচ্ছে। আমাদের এক সাংবাদিক ভাই জিজ্ঞাসা করেছেন যে এটার বিরুদ্ধে কোনো জিডি করা হয়েছে কিনা। যখন এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল ওনার দুই ভাইয়ের মধ্যে, তখন টিটন ভাই বলেছিল যে আমি ঢাকায় যেয়ে এটা আইনগত একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি জিডি করব। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা নিউজ জানি যে এই বিষয়ে কোনো জিডি করা হয়নি। আর একটা বিষয় যে আপনারা উল্লেখ করেছেন যে এজারে শুধুমাত্র যে কজন আসামি আছে সেখানে শুধুমাত্র কেন ছেলেকে কি করা হয়েছে। দেখেন, মূল আসামি হিসাবেই কিন্তু তাকে উল্লেখ করা হয়েছে এখানে। এখন সবচেয়ে বড় বিষয় হলো, যেহেতু এজারে ওনার নাম আসছে, এটা একটা তদন্ত বিষয়। তদন্তের মূল বিষয়টা হলো যেখানে ঘটনা ঘটেছিল সেখানে যে ভিডিও ফুটেজ আছে সেটার কিন্তু একটা যাচাই বাছাই করলে তদন্ত অফিসার আমার মনে হয় একটা সঠিক তথ্য পাইতে পারে। এবং শুধু তাই নয়, আপনার যেরকম আমাদের এজারভুক্ত 1 নম্বর আসামি, উনি যে বারবার বিভিন্ন ভিডিও কলের মাধ্যমে মিডিয়াকে জানানোর চেষ্টা করছেন যে উনি চ্যালেঞ্জ করেছেন যে এটার সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই, এবং বলেছেন যে ওনার ভাইয়ের মোবাইল ফরেন্সিকে দেওয়ার জন্য। তো ওনার ভাই কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু উল্লেখ করেছেন যে ওনার মোবাইল, এমনকি টিটন সাহেবের যে মোবাইল ব্যবহৃত ছিল সেটার মোবাইলের জন্য ফরেন্সিকে দেওয়া হয়। এবং সেই সাথে আমরা দাবি করছি যে এজারভুক্ত 1 নম্বর আসামি, যে আমরা যেটুকু জানি, আমাদের কাছে ইনফরমেশন আছে যে 8টা ব্যবহৃত সিম আছে, সে 8টা ব্যবহৃত মোবাইল আমার মনে হয় যদি জব্দ করা হয় এবং সেটা যদি ফরেন্সিকে দেওয়া হয়, তাহলে আসলেই সত্য ঘটনা কিন্তু বেরিয়ে আসবে। ছোট্ট একটা প্রশ্ন, একটা ব্যাপার, মামলাতে যারা উল্লেখ করেছেন বসিলা গরুহাট নিয়ে তদন্ত শুরু। হ্যাঁ, এবং আজকেও যেটা উল্লেখ করেছেন, উত্তরটাও ভাই দিবেন আপনি না। তো বিষয়টা হলো যে টিটন ভাইয়ের কোনো প্রতিষ্ঠান আছে কিনা, বা কোনো মানে কি নামে শিডিউল কিনেছিল এইটা, অথবা হেলালও যদি কিনে থাকে, যেহেতু তার প্রতিষ্ঠানটার নাম, এইটা একটা প্রশ্ন। আর সেকেন্ড হলো যেটা বলছেন যে যশোরে গিয়েছিলেন, আমাদের যশোর প্রতিনিধি জানাচ্ছে যে অনেক আগেই টিটন ভাই ওখানে গেছে, কিন্তু এরপরে আর তাকে দেখা যায়নি যশোর। তাহলে হেলাল সাহেব যে যশোরে গেছেন, টিটন সাহেব
ওইখানে ছিলেন কিনা যেহেতু আপনারা টিটন গেছে আমি আসলে আচ্ছা প্রতিষ্ঠান নাম একটু বলেন আচ্ছা ভাইয়া আপনি যে টেন্ডার সম্বন্ধে যে বলছেন যে আপনারা হাট নিয়ে প্রথমে যারা লিখছেন 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে হাটের শিডিউল হচ্ছে রিসেন্টলি আর এটা যে বললো যে 1.5 মাস আগে হত্যা